প্রথমেই বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের এই মুহূর্তে আন্দোলন সংগ্রামের রাজপথের সহযোদ্ধা আমাদের কাছের বড় ভাই সাইফুল ভাই সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সর্বস্তরের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তারা একটা প্রতিকূল সময় অতিক্রম করে হাঁটিহাঁটি পা পা করে দুই দশক তারা অতিক্রম করেছে এবং আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে আজকে তারা দেশের এই মুহূর্তে চলমান সংকট জাতির কেন্দ্রবিন্দু যেখানে দৃষ্টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের গণতন্ত্রের সংকট এবং উত্তরণের পথ। সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। বাংলাদেশের গণতন্ত্রের সংকট বাংলাদেশ সৃষ্টির পরেই শুরু হয়েছে। এখানে আমাদের বাসার ভাই থেকে শুরু করে এখানে যারা মুক্তিযোদ্ধা আছে তারা সেটা সবাই ভালো করেই জানে। যেই দল মুক্তিযুদ্ধের জন্য স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যেই লক্ষ্য উদ্দেশ্যে হয়েছিল একটা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের বৈষম্য নিরসন করে এই অঞ্চলের মানুষের নাগরিক মর্যাদার ভিত্তিতে একটা মানবিক রাষ্ট্র গড়ে তোলা। দেশ স্বাধীনের পরেই আমরা দেখেছি মুক্তিযুদ্ধের অন্যতম একজন অবিসংবাদিত নেতা আমাদের শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য গণতন্ত্রের কবর দেওয়া হলো। আবার রক্ত দেওয়া, জীবন দেওয়া, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 91 সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করলেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ গত 33 বছরে এদেশের মানুষ দেখেনি। যারাই লঙ্কায় গিয়েছে তারাই রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেটা দুদক, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সবকিছুকে বারবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যার ফলে আজকে এই রকমের একটা বহুমুখী সংকট আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই মুহূর্তের যে চলমান সংকটগুলো যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের গণতন্ত্রের চেয়েও সবচেয়ে বড় সংকট হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশের উপরে প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব, প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব থাকার ফলেই শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট শাসক জনগণের ভোট ছাড়া, জনগণের অত্যাচার, নির্যাতন, গুম খুন চালিয়ে সংসদে পৈশাচিক উল্লাস করতে পারেন, তারা তাদের পক্ষে সাফাই গাইতে পারেন। একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানের প্রধান পদে আসীন সেনা প্রধান, পুলিশ প্রধান, এই ধরনের জঘন্য কর্মকাণ্ড ঘটানোর পরেও এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় না, তাদেরকে দায় মুক্তি দেওয়ার মতো একটা দুঃসাহস এই সরকার করতে পারে। এবং নির্লজ্জ বেহায়ার মতো এই দলের সাধারণ সম্পাদক বলতে পারে যে আমাদের সৎ সাহস আছে বিচার করার। কোথায় সৎ সাহস? কার বিচার করেছেন? প্রধানমন্ত্রী বিশেষ সরকার আব্দুস সোবহান গোলাপের 9টি প্রপার্টির সম্পত্তি নিয়ে আন্তর্জাতিক অনুসন্ধান কাজ করা সংস্থা গত বছর রিপোর্ট প্রকাশ করেছে, ব্যবস্থা নিয়েছেন। শেয়ার বাজারে কেলেঙ্কারিতে সবচেয়ে বড় লুটেরা দুর্বৃত্ত সালমানের প্রমাণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এই সালমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন? এই সমস্ত কথাবার্তা বলে একটা পৈশাচিক উল্লাস করছেন, জনগণের সঙ্গে মশকরা করছেন। তাই আমি মনে করি যে চলমান সমস্যার প্রধান কেন্দ্রবিন্দুতে অবশ্যই বাংলাদেশের উপরে ভারতীয় কর্তৃত্ববাদের অবসান না করা পর্যন্ত গণতন্ত্র, আদালতের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম, আমাদের ভোটাধিকার কখনোই ফিরে আসবে না। এই পরিস্থিতির মধ্যেও ভারতে একটা ভোট হয়েছে। বাংলাদেশের পত্রপত্রিকা মিডিয়াগুলো স্টোরি করছে, পাপ্পু থেকে পরিপক্ক রাহুল বিভিন্ন ধরনের স্টোরি করছে। ভারতের গণতন্ত্র নির্বাচন নিয়ে কত রকমের বিশ্লেষণ এখানে দেখেছি, অথচ নিজের দেশে মানুষের ভোট দিতে পারছে না। ভোটের কথা বলতে গিয়ে রাস্তায় গুলি খাচ্ছে। বিজ্ঞ পলিটিশিয়ানরা, মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে। পুরো সমাজ বলতে হচ্ছে, এখানে আমাদের সিনিয়র রাজনীতিবিদ আছে, একটা কিছু লক্ষ্য করেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি রেখে যাচ্ছেন? পড়ালেখা নাই, কথাবার্তা মানে সামাজিকতা বলেন, আপনার একটা শিক্ষণীয় বিষয় বলেন, কিচ্ছু নাই। কিছু ছেলেপেলে তারা টিকটকে সেলিব্রিটি,
মিলিয়ন মিলিয়ন ইয়ং যুবকরা আবার তাদেরকে ফলো করে, কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে। তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন। একজন কাউন্সিলরের ক্যাডার মোহাম্মদপুরে একটা ছেলে আছে, বাইকার, জনপ্রিয়, তার প্রায় ধরেন 24 লক্ষ ফলোয়ার আছে। মোহাম্মদপুরের একজন কাউন্সিলরের বলতে পারেন সে অ্যাক্টিভিস্ট, পান্ডা টিমের সদস্য, কিন্তু তাকে 24 লক্ষ যুবক ফলো করছে। তাহলে যুব সমাজ, তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে? একটা ছেলেকে গ্রেপ্তার করছে, একজন টিকটকার, পড়ালেখা নেই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়। তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকার নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা বলছে আমাদের সরকার 3 দশক পার করছেন, মানে কমফোর্টেবলি বলতেছেন তারা এটা তারা পার করছেন। এই অবস্থাটা দেশে কিভাবে তৈরি হলো? এই অবস্থা, এই সংবাদপত্রের মালিকরাও জড়িত ছিলেন, সিভিল সোসাইটির একটা অংশ জড়িত ছিলেন, হালুয়া রুটি খাওয়ার জন্য একটা গ্রুপ ছিলেন, তারাও জড়িত ছিলেন। এখন সবাই হাহুতাশ করছে, দেখেন সবার মুখ কালো, সবাই বলছে যে এইভাবে দেশ চলতে পারে না যেভাবে চলছে। একটা আওয়ামী লীগের এমপি বলছে আমি এই 72, 73, 74 আলামত দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নেই। আজ গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর, কারণ ডিজিএফআই এনএসআই সব তার আঙ্গুলি হেলানো উঠে আর বসে। কাজে আমি কথা বলে আবার বাসা থেকে যাতে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটা একটা সন্দেহ। তারপরে বলছি বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা পড়ে নেবেন। 11 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে, সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল, এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বউয়ের নামে প্রপার্টি, এত করাপশন। কয়েকটা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন যারা তারিক সিদ্দিকীর বিরুদ্ধে, পারবেন না আপনারা। সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ার্ডের পরে আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র, যদিও তিনি সিনিয়র, আমি খুব কিছু লেখা লিখেছিলাম, কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও। আজিজ সাহেব মরা গরু ধরে টানছেন, মরা সাপ ধরে পিটাচ্ছেন। আজিজ সাহেব পদে থাকতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করলো, কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনা প্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গৌরব উত্তর প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। কয়েকজন ভাইস প্রেসিডেন্ট করেছে। আমরা বলি যখন সবকিছু কমন হয়ে যায় তখন খুব সরব থাকি। তো যাই হোক, যেহেতু আরো অনেক বক্তা বক্তব্য রাখবেন, আমি সর্বশেষ সংক্ষিপ্ত করতে চাই আমার বক্তব্যটাকে এভাবেই যে বাংলাদেশের চলমান অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান সমস্যা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও স্লোগান নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার, ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সেই জায়গায় আমাদের ছাপিয়ে পড়তে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, গণ অভ্যুত্থানের সব ধরনের উপাদান বিদ্যমান, আপনারা চেয়ে দেখেন বিদ্যমান। এখন দরকার গণজাগরণ। গণজাগরণ এমনি এমনি হয় না, রাজনৈতিক দলগুলোই কাজ করে। আরেকটা কথা, আমি আশরাফ আলী আকন্দ ভাই খুবই রেসপেক্ট করি, সরি আমি একটু সময় নিচ্ছি, আশরাফ আলী আকন্দ ভাই একটু আমি কথা বলছি, ভাইয়া তুমি দিবেন না, মাফ করবেন। ভাইয়ের অনেকগুলো বক্তব্য যারা তাকে পছন্দ করি, তার কাছে পরামর্শ নিই, কিন্তু তিনি এখন তার বক্তব্যে একটা মেসেজ যেভাবে বলছেন যে বিদ্যমান গণতন্ত্র কাজ করছে না, ফাংশন করছে না, আমেরিকার টচল, ভারতের টচল, কিন্তু বাংলাদেশে এই গণতন্ত্র দিয়ে কি হবে না। আমি আশরাফ আলী ভাইকে বিনয়ের সাথে পরবর্তী কোনো প্রোগ্রামে জানতে চাই তাহলে আপনার ফর্মুলাটা কি, এই গণতন্ত্র দিয়ে কাজ করে। এই গণতন্ত্র আছে বিধায় কিন্তু আমরা এইখানে টুকটাক কথা বলতে পারছি, আপনার অন্যান্য রাষ্ট্রেও টুকটাক এরকম কথা বলা যায়, স্পেস তৈরি, একটা নির্বাচন হয়, জনগণ পছন্দ পছন্দের আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। এটা একটা বিদ্যমান ব্যবস্থার ফলে কিছুটা হলেও মানুষ একটু স্বস্তিতে আছে। এইটুকু যদি না থাকে তাহলে কি, এই যে একটা ফর্মুলা